আমাকে সবাই স্বার্থপর বলুক, কিন্তু রোদেলাকে আমার চাই। এটাই সমাধান। কিন্তু এটা তো অনেক সহজ নয়। আমি তাই ডিভোর্স ফাইল করেছি। বাচ্চা মেয়ে এখন আমার মোহে পড়েছে, তাই ভালো লাগে। ও যখন যুবতী হবে তখন আমি মধ্যবয়স্ক পুরুষ, চামড়া ঝুলে যাবে, শরীরে মেদ বাড়বে, তখন কি ওর আমাকে ভালো লাগবে? তখন যে আমি ওকে হারিয়ে নিঃস্ব হয়ে যাব। একবার ডিভোর্স সহ্য করেছি, কিন্তু রোদেলার চোখে আমার জন্য অবহেলা সইতে পারবো না। এর চেয়ে এখানেই শেষ হয়ে যাক। আর আয়ন ওর মাকে দেখেনি। আয়ন রোদেলাকে মা হিসেবে চাই, জানিস? বয়স কত মেয়েটার? আয়নের থেকে 4 বছরের বড়। মেয়েটা কবুল বলার সময় কি অদ্ভুতভাবে বলল, আমি রোদেলা শিকদার মুনতাসির চৌধুরী আয়াজকে স্বামী ও আয়ানকে আমার সন্তান রূপে কবুল করলাম। এই কথা শুনে আমার হৃৎপিণ্ডের যন্ত্র চলা বন্ধ হয়ে গিয়েছিল, জানিস? পৃথিবী পুরো থমকে গিয়েছিল। আগে পিছে না ভেবে আমিও কবুল বলে ফেলেছি রে। ভালোবাসিস? আয়াজ থমকালো, ঘোর লাগা দৃষ্টিতে পড়ল। ভালোবাসি কিনা জানি না, তবে জানি ও সামনে থাকলে আমার হৃদয় স্পন্দন থেমে যায়। বেফাস কথা বলে ফেলি আমি। সংযমী পুরুষের তকমা থাকলেও সংযম হারিয়ে ফেলি আমি। সামনে থাকলে না চাইতেও চোখ ওর দিকে যায় বারবার। ওর একটু কষ্ট হলে বুকটা ধকধক করে ওঠে আমার। এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু? জানতানুভাবে পড়িস নি আয়াজ, একেবারে ধপাস করে পড়েছিস ওর প্রেমে। তো বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। আয়াজ হাসলো। তাহলে কি করব বল? এখন ডিভোর্স নিয়ে ভাবিস না, যা যেভাবে আছে থাক। রোদেলাকে আমি স্টাডি করি, ওকে দেখে আমার যা মনে হলো নর্মাল ক্রাশ না, তার চেয়েও বেশি কিছু। তারপরেও ও তোর প্রতি কী ফিল করে আমাকে বুঝতে দে, তারপর আলোচনা হবে। তবে বিয়েটা যেহেতু মানিস না, ডিভোর্সটা একটু সময় নিয়ে দে। মেয়েটা কী চায় বোঝার চেষ্টা কর। বাকি তুই বুদ্ধিমান। বাকি রইল সমাজ আর শিহাব রাগ করলেও পরে ঠিকই মেয়ের সুখ চাইলে মেনে নেবে। তুই আমি বুঝাবো। ও তোকে অনেক বিশ্বাস ও ভরসা করে। সমাজকে কবে থেকে এত তোয়াক্কা করা শুরু করলি আয়াজ? তুই আর রোদেলা ঠিক থাকলে সমাজ কিছুই না। আমি যখন শিহাবকে ভালোবেসেছি তুই কি বলেছিলি মনে আছে? সমাজ বলবে অবিবাহিত মেয়ে হয়েও বিবাহিত ছেলেকে ভালোবাসিস। আর এরপর ফারহান রোদেলাকে নিয়ে আমাদের চিন্তা এই সমাজ চোখে দেখবে না, বলবে তুই পরকীয়া করিস। কিন্তু তাতে কি যায় আসে? আমি তুই শিহাব জানি আমরা কে কার জন্য কি এবং কার জন্য কতটুকু করতে পারি। আমরা যখন ঠিক আছি তখন সমাজের কথা কেন শুনবো বলো? লম্বা একটা দম নিয়ে নাও আই এম ক্লিয়ার। থ্যাংক ইউ দোস্ত। মনের অনেক অশান্তিতে একটু একটু করে দূর হলো যেন। অনেক টেনশনে ছিলাম, এখন অদ্ভুতভাবে একটু রিল্যাক্স লাগছে। সামনের দিকে তাকিয়ে রোদেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, সামনে কি হবে জানে না, তবে তোমরা সবসময় আমার সাথে থাকলে আমি আর কিছুই পরোয়া করি না। না সমাজ, না আত্মীয়তার কুটু কথা। তবে মেয়েটা অনেক ছোট এবং অবুঝ। ওকে যে বড় হতে হবে, আমাকে বুঝতে হবে। তবে একবার যখন ঠিক করে ফেলেছি ওকে আমার চাই মানে চাই। ইহকাল পরকাল সব সময় চাই। কেউ ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, না সমাজ, না শিয়াব, না রোদেলা নিজে। রোদেলার দিকে তাকিয়ে মনে মনে বলল, এরপর তুমি চাইলেও আর আমাকে ছেড়ে যেতে পারবে না। থাকতে হবে সারা জীবন আমার সাথে, আমার হয়ে, আমার বন্দিনী হয়। আমার ভালোবাসাই হবে তোমার একমাত্র খাসা। এত ভালোবাসবো তুমি চাইলেও আর আমাকে ছেড়ে যেতে পারবে না রোদেলা। তোমার এই ছোট্ট দেহটা নিরাপদ আশ্রয় একমাত্র আমার বুক। ইতিমধ্যে শিহাব চলে এসেছে। বলল, তোদের এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে? না, আমাদের আবার কি হবে? রোদেলা বলে ডাক দিল। শিপ্রা বলল, চলো রুমে ফিরতে হবে, অনেক খেলেছ। জলদি বড় হো রোদেলা, কেউ একজন উতলা হচ্ছে তোমার জন্য। মনে মনে বলে হাসলো শিপ্রা। শিপ্রার হাসি শিহাব ও আয়াজের দৃষ্টি এড়ালো না। শিহাব চিন্তায় পড়ল। আয়াজ ও শিপ্রার ভিতর কিছু একটা চলছে, কিন্তু সেটা কি ভাবছে শিহাব? আয়াজ মনে মনে যাই দেখি পিচ্চি বউকে বড় করার মিশনে নামি। বলে মুচকি হাসলো। রোদেলার পানে চেয়ে রুমে পৌঁছে শিহাব জানালো, আজ পার্টি হবে। সায়র ও নিয়াজ গাজীপুর আছে, রাতে আসতে বলেছি, তাই শিহাবের রুমে হবে পার্টি। তাই প্রত্যেকে যে যার রুমে চলে গেল। সি ফুড এতই খেয়েছে যে ডিনার করার মতো পেটে জায়গা কারণেই। আয়াজ আর চোখে রোদেলার রুমের দিকে তাকালো। দেখলো দরজা খোলা। আয়াজকে রুমে যেতে বলে আয়াজ রোদেলার রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকেই দেখলো রোদেলার রুমে নেই। বারান্দার দরজা খোলা। কৌতূহলবশত এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দায় পা বাড়াতে শুনতে পেল রোদেলা কার সাথে যেন কথা বলছে। কৌতূহল এবার আকাশে চূড়ায় পৌঁছালো। সামনে এগিয়ে যেতে শুনতে পেল রোদেলা কার সাথে যেন কথা বলছে। দোস্ত কি বলিস? দ্য গ্রেট শায়ান আমার পছন্দ করে? যা, অবশ্য সুন্দর আর হ্যান্ডসাম আছে, আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টও। ব্যাস আর শুনতে ইচ্ছে হলো না। নিঃশব্দে চলে আসলো নিজের রুমে। মেজাজ সপ্তম আকাশে চড়ে আছে। আয়ান আয়াজের দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন বাবা? তোমার কি মুড অফ? না ঘুমাও। আমার মায়ের সাথে কিছু হয়েছে? আয়াজ চকিত দৃষ্টিতে চাইলো আয়ানের দিকে। বলল,
ওই বদমে তোমার মা সাতচুন্নি একটা। বিড়বিড় করে বলতে লাগলো আয়াজ নিজেকে ঐশ্বরীয় রায় মনে করে নাই। রাগ যেন কমছেই না আয়াজের। সারা রুমে পায়চারি করছে। আয়ান মনে মনে কিছু একটা ভেবে ঘুমাতে চলে গেল। আয়াজ গোসলে ঢুকলো। সাহস কত বড় মেয়েটার! নিজের স্বামী আছে তারপরেও বলে আরেকটা ছেলে নাকি হ্যান্ডসাম। ভাবা যায় এগুলো কত বড় বেয়াদব হলে এ ধরনের কথাবার্তা বলতে পারে। কই আয়াজ তো কখনো কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, বিয়ের পর তো একদম না। সব মেয়ে ওর জন্য হারাম হয়ে গেছে। তাহলে এই বদমেয়ে কেন আরেকটা ছেলেকে হ্যান্ডসাম বলতেছে? প্রায় আধা ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে মেজাজ ঠান্ডা করার চেষ্টা করলো। গোসল করে বের হতেই শুনতে পেল দরজায় নক করলো কে যেন। আয়াজ ভাবলো শিহাব হয়তো, তাই খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরে দরজা খুললো। খুলে দেখলো রোদেলা। রোদেলা হা হয়ে তাকিয়ে আছে আয়াজের বুকের দিকে। দেখছে টল ডার্ক হ্যান্ডসাম, যেন মুনতাসির সাহেবকেই বলে। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে আয়াজের শরীরে, নাকে বিভিন্ন জায়গায় জিম করা বডি, বুকে ভেজা লোমগুলো লেপ্টে আছে। এসব দেখতে দেখতে শুকনো ঢোক গেলে রোদেলা। আয়াজ বুঝতে পারলো তার প্রেয়সীর হৃদয়ের করুণ অবস্থা। মনে মনে হাসলো, কিন্তু মুখে কিছু বলল না। রোদেলাকে আসতে বলে ব্ল্যাক একটা টি শার্ট নিয়ে রোদেলার সামনে পড়তে পড়তে বলল, কিছু বলবে এত রাতে এখানে? আয়ান তো ঘুম। না মানে আসলে রোদেলার মুখে কোনো কথাই আসছে না। চোখ বারবার আটকে যাচ্ছে আয়াজের দিকে। আয়াজকে দেখছে আর বারবার শুকনো ঢোক গিলছে। আয়াজের রোদেলার অবস্থা বুঝতে পারে, কিন্তু রোদেলার ভালো লাগার গভীরতা দেখতে চাচ্ছে। শিপ্রার কথা মেনে রোদেলাকে পরখ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই চুপচাপ রোদেলার কাজকর্ম লক্ষ্য করছে, আর ভেতরে ভেতরে রোদেলার অস্বস্তি খুব উপভোগ করছে। কিছুক্ষণ পর আয়াজ বলল, কি হলো? কিছু বলছো না কেন? জি আমি আসছিলাম, আমার একা ভয় করছে তাই আয়নের সাথে ঘুমোতে। মনে মনে ভয় হচ্ছে মুনতাসির সাহেব না জানি কি বকা দেয় তাই ভেবে আয়াজ তার প্রিয়তমাকে আর না খেপানোর সিদ্ধান্ত নিল। বলল, ঘুমো, আমি বের হবো এমনিতেই। আর শোনো, দরজা খুলে ঘুমিও না, এটা বাড়ি না। আর তাছাড়া সবাই আমার মতো ভদ্র নয়। ও সরি, আমি তো আবার তোমার চোখে চরিত্রহীন। বলে ঘাড় ঘুরিয়ে রোদেলার চোখে চোখ রাখলো। কিছুক্ষণ এভাবে রোদেলার দিকে চেয়ে দেখলো। মেয়েটি হালকা হালকা করে কাঁপছে, দৃষ্টি আয়াজের দিকে স্থির নেই, এদিক ওদিক দেখছে। আয়াজের সবকিছু কেন যেন মজা লাগছে। এই জন্য এক নতুন অনুভূতি। বাচ্চা পালার বয়সে বাচ্চা বইয়ের কাঁপাকাঁপি দেখছে। আয়াজের বুকেও তো দ্রিম দ্রিম করছে, থেকে হার্টবিট কয়েকটা মিস হচ্ছে এই মেয়ের কাঁপাকাঁপি দেখে। এত কাঁপছো কেন? আমি কি কিছু করেছি তোমায়? রোদেলা চুপ করে আছে, মনে মনে। না কিছু বলেনি, মুখটা খুললেই তো খালি বকাবকি করে। কিন্তু মুখে কিছু বলছে না, মাথা নিচু করে রইল আর পায়ের নখ দিয়ে মেঝে করতে লাগলো। আয়াজ রোদেলাকে সূক্ষ্ম চোখে অবলোকন করছে। এই মেয়ে নাকি আয়াজের বউ, যার সামনে তারাতে এত ভয় এত কাঁপাকাঁপি, তার সাথে নাকি এবার সংসার করতে চায় এই মেয়ে। মনে মনে হাসলো আর ভাবলো, তোমাকে আরো বড় করতে হবে রোদলা। আমাকে বোঝার জন্য, সহ্য করার জন্য শারীরিক ও মানসিকভাবে বড় হতে হবে। আয়াজের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আয়াজ বড় উন্মাদ আর ভীষণ ভয়ঙ্কর। আয়াজের রাগ, আয়াজের ভালোবাসা, আদর বুঝতে ও সইতে তোমাকে আরো বড় হতে হবে রোদলা। মনে মনে ভাবলো আয়াজ। কি হলো বললে না তো? কাঁপছো কেন? আমি কি বাঘ নাকি ভালো যে তোমাকে খেয়ে ফেলবো? তার চেয়েও বেশি। একটু কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল। কই, এখনো তো খাইনি তোমায়, তাহলে এই অপবাদ কেন? বলেই আর অপেক্ষা না করে বেরিয়ে যেতে যেতে বলল, দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকো, কেউ নক করলে খুলবে না। আমি আসলে ভিন্ন কথা। আপনি আসলেও খুলবো না। মনে মনে ভাবছে আজ মুনতাসির সাহেবের একই হলো, এমন কেন আচরণ করছে, কেমন যেন সবকিছু পাগল পাগল লাগছে রোদেলার কাছে। আমি শিবরাও সাহেবের কণ্ঠ পেলে খুলবে, আর না হলে না। বলেই চলে যেতে নিয়ে কিছু একটা মনে করে আবারও ফিরে এসে মোবাইল নাম্বারটা রোদেলার হাত থেকে মোবাইল নিয়ে সেভ করার উদ্দেশ্যে বলল, পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3 4। ওহ, পোলাপাইন। পাসওয়ার্ডটাও একদম পোলাপাইনদের মতো, যে কেউ খুলতে পারবে দ্বিতীয় ট্রাই করতে। দ্বিতীয় ট্রাই কেন? প্রথম ট্রাই কি হবে? 0000, বুঝলে? তৃতীয় ট্রাই হবে 09। রোদেলা হতবাক হয়ে চেয়ে রইল। পাসওয়ার্ড রাখার সময় এগুলোই ওর মোটা মাথায় এসেছিল। যে কোনো দরকারে আমাকে কল করবে, নাম্বার সেভ করে দিলাম। বলেই নাম লেখার সময় এক সেকেন্ড ভাবলো কি লিখবে, তারপর ভাবনা ছেদ ঘটিয়ে লিখলো মুনতাসির সাহেব। সারা পৃথিবীর জন্য আয়াজ হলেও রোদেলার জন্য শুধুই মুনতাসির সাহেব। বড়ই মধু সেই সম্বোধন, যতই বলুক না কেন অন্য কিছু বলে ডাকতে কিন্তু হৃদয়ের স্পন্দন বেড়ে যায় মুনতাসির সাহেব নামটা শুনলেই। নাম্বার সেভ করে মোবাইলটা রোদেলার হাতে দিয়ে এক নজর রোদেলাকে দেখে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, দরজা লক করে দাও। আর এত কাঁপছো কেন? কিছু করবো না, সময় হয়নি এখনো। বলেই মুচকি হেসে গটগট পায়ে বের হয়ে গেল আয়াজ। রোদেলা এতক্ষণ যেন দম বন্ধ করেছিল, এতক্ষণ কেমন জানি ফিলিংস হচ্ছিল বন্ধ ঘরে ওনার সাথে। যদিও আয়ান আছে কিন্তু জাগ্রত নয়, তাই কেমন জানি লাগছিল। এখন একটু স্বস্তিতে নিঃশ্বাস ছাড়লো যেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আয়ানের সাথে শুয়ে পড়ল রোদেলা।
সারাদিন বেশ দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে থাকায় ঘুমিয়ে গেল। এদিকে শিহাবের সাথে কথা বলছিল। বিয়ে করছো না কেন? জানো না তুমি? বুঝো না কেন? আমি তো অপরগ। রোদেলা যদি তোমাকে মা হিসেবে মেনে নিতে না পারে, আমি চাই না আমার শোকের জন্য মেয়েটা কষ্ট পাক বা তুমিও কষ্ট পাও। ভুল ধারণা তোমার। রোদেলা ওই রকম মেয়ে নয়। রোদেলার সাথে এই কদিনে মিশে আমি বুঝতে পেরেছি ও অনেক ম্যাচিওর একটা মেয়ে। ম্যাচিওর তাও রোদেলা? কি যে বলো না। তাহলে তুমি তোমার মেয়েকে চিনতে পারোনি। তোমার মেয়েকে আয়াজ এবং আমি তোমার চেয়ে অনেক বেশি চিনি। ও অনেক ম্যাচিওর, সাহসী, সবচেয়ে বড় কথা বাস্তববাদী একটা মেয়ে। হবে হয়তো। আমার কাছে তো আমার মেয়ে কখনোই বড় হবে না, সবেমাত্র 16তে পড়বে 15 দিন পর। ভাবছি এবার জন্মদিন অনেক ধুমধাম করে করব। আয়াজ আর আয়ান আবার কবে আসবে কি আসবে না কে জানে। আর তো এমন সুযোগ হবে না। এখন থেকে এমন সময় প্রতি বছরে আসবে শিহাব, শুধু সময়ের অপেক্ষা। মনে মনে ভাবলো শিপ্রা আর হাসলো। তারপর বলে উঠল, রোদেলা যদি তোমার আমার বিয়েটা মেনে নেয়, তুমি কি রাজি হবে? শিহাব চুপ করে রইল। ফিরে গেল অতীতে। পড়ালেখার সময় বন্ধুত্ব হয় আয়াজ আর শিপ্রার সাথে। বন্ধুত্বের কিছুদিন পরে শিহাব জানিয়ে দেয় যে সে বিবাহিত। তার স্ত্রী ফারিয়া তখন প্রেগনেন্ট। কিন্তু শিপ্রা যে লাভ এট ফার্স্ট সাইট ছিল বলা বাহুল্য। আয়াজ ও শিহাব দুজনেই মারাত্মক হ্যান্ডসাম ছিল। তবে আজ শিপ্রা প্রায় স্কুল লাইফ থেকে পরিচিত ছিল, তাই ও সবসময় ভাই বোন টাইপ ফিলিংস ছিল। এভাবে দিন যেতে থাকলো। শিহাবের প্রতি শিপ্রার ইন্টারেস্ট বাড়তেই থাকলো। এমনকি বিয়ের কথা শুনেও এতটুকু কমেনি, বরং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে। শিহাব বুঝতো সবই, কিন্তু তার স্ত্রী ছিল, এমনকি সন্তান সম্ভবা। তাই তার ধ্যান জ্ঞান সব ফারিয়াকে ঘিরে ছিল। 3 মাসে এরই তো সংসার মাত্র। তারপর গেল শহরে পড়াশোনার জন্য। ও বুঝতো শিপ্রার নীরবতা, শিপ্রার অনুভূতিকে সম্মান করতো। এমনকি ফারিয়ার মৃত্যুর 2 বছর পর্যন্ত শিপ্রা ওকে জানায়নি ভালোবাসার কথা। কিন্তু শিহাব বুঝতো মেয়েটির আকুল আবেদন, নীরবতার ভাষা। যেদিন প্রথম শিপ্রা জানায় তার অনুভূতির কথা, শিহাব চমকায়নি। শিপ্রা অবাক হয়েছিল, শিহাব জানতো, কিন্তু কখনো তাকে গ্রহণ করেনি বা ওকে ভালোবাসা থেকে থামায়নি ভেবে। শিহাবের প্রতি অনেক অভিমান জমেছিল মনের গহীনে। কিন্তু শিহাব জানিয়েছিল রোদেলা যেন কখনো সৎমার অনুভূতি বা অবহেলার শিকার না হয়, মানুষের কথা যেন শিপ্রাকে শুনতে না হয়। তাই এমন সিদ্ধান্ত নিয়েছিল। শিহাব জেনেও কখনো সম্পর্কটাকে আগাতে দেয়নি। শিপ্রাও শিহাবের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল, মেনে নিয়েছিল সব। কিন্তু শিহাব কি জানতো এই মেয়ে মেনে নিয়েছে মানে আজীবন একা থাকবে? এই সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন কুমারী হয়ে থাকবে, তাও একজন বিবাহিত এক বাচ্চার বাবার জন্যে। ততদিন যে অনেক দেরি হয়ে গিয়েছিল বর্তমান ভাবনা থেকে বের হয়ে। আমাকে ক্ষমা করে দিও শিপ্রা, আমি অন্যায় করেছি তোমার সাথে, বলল শিহাব। তোমার কি দোষ? তুমি তো আশা দাওনি, অপেক্ষা করতে বলনি। এটা আমার সিদ্ধান্ত। অ্যাকসেপ্ট করতে না পারো, অন্তত আমার সিদ্ধান্তকে মেনে নিয়েছো, আমি তাতেই খুশি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির পানে। খুব কি ক্ষতি হতো মেয়েটিকে ওদের একাকী জীবনে সামিল করতে পারলে? মেয়েটির প্রতি কি ওর কোনো ভালো লাগা বা ভালোবাসা কাজ করে না? করে তো, হয়তো মুখে স্বীকার করে না। মনে মনে ভাবল শিহাব। ভাবনার ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করলো আয়াজ। ওর জন্য এতক্ষণ অপেক্ষা করছিল ওরা। আয়াজ ভিতরে প্রবেশ করে শিহাবকে জানালো নিচে সায়র আর নিয়াজ আছে, উপরে আসছে। তুই থাকবি নাকি রুমে যাবি প্রিয়াসা? আমার এই মেন্স পার্টিতে কি কাজ? তোরা থাক, আমার ঘুম পাচ্ছে, আমি বরং যাচ্ছি। বলে শিপ্রা শিহাবের দিকে এক নজর তাকিয়ে বাইরে চলে গেল। এত দেরি হচ্ছিল কেন আসতে? ভাবলাম তোরা রুমে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিস তাই। বাজে বকা বন্ধ করো হারামি। কেন, তোর শরীর গরম হয় না আজকাল? কলকাতা হারবার লাগবে নাকি? আমি সুস্থ আছি, তোর লাগলে বল। কবিরাজের সাথে 7তলা বাড়ি থেকে একটা ফাইল আনাই দি। ওর সব ছাড়াই আমি পুরো আগুন। আর আমি তোর মতো বুড়ো না, তোর থেকে বয়সে অনেক ছোট। সে তো জং ধরা ইঞ্জিন। জং ধরা নাকি যদি বলতে পারতাম। মনে মনে আয়াজ। শালা শ্বশুর বছর বছর তোরে যদি আমি একটা নাতি নাতনি উপাধি প্রমাণ করে না দিতে পারছি, আমি জং ধরা নাকি আগুন, আমার নামও আয়াজ না। মনে মনে বলল আর গালি দিতে থাকলো শিহাবকে। থাক, আর গোষ্ঠী উদ্ধার করা লাগবে না। আমার সাথে বড় বড় কথা না বলে ইঞ্জিন ঠিক আছে কিনা বউরে দেখাস। শালা শ্বশুর সময় হলে দেখবি কারে দেখাই। বলে ঘাড় ঘুরিয়ে মুখ টিপে টিপে হাসলো আয়াজ। এরই মধ্যে রুমে ঢুকলো সায়র ও নিয়াজ। কিরে, কেমন আছিস? বলল সায়র। নিয়াজ আয়াজের উদ্দেশ্যে বলে উঠল, বিদেশি মাল পাইয়া দেশি মাল আর ভালো লাগে না, না? তাই তো দেশে আসোস না বেটা, মাঙ্গের পোলা। তোদের মুখ পাল্লা দিয়ে খারাপ হচ্ছে না? বলল আয়াজ। ওরে বাবা, ভদ্র শালার নাতি,
তুমি তুলসী পাতা মনে হয় না? ভুলে যাস না, তুলসী পাতার গাছে সকালবেলা কুত্তা মতে শালা। কিরে শিহাব, তুই কত, আয়াজের বকার প্রতিভা কত ভালো ছিল। এত ভালো এত বন্ধুর সাথে দেখা হলে বলতো শাও নাতি ভাই, আসসালামু আলাইকুম। বলেই হাসলো শিহাব। রুমের মধ্যে হাসির রোল পড়ে গেল, যেন ফুস করে নিঃশ্বাস ছাড়লো আয়াজ। বুঝলো আজ দিনটা একজোট হয়েছে, আজকে আর নিস্তার নেই। এর মধ্যে বোতল খুলতে লাগলো নিয়াজ। বলল, আগের দিনগুলোয় কি ভালো ছিল না, টাকা বাঁচাতে বাংলা মারতাম, সেই লেভেলের পিনিক হইতো। শালা এখন বিদেশিতেও নেশা ধরে না। আয়াজ হাসলো। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। বারান্দার দরজা খোলা, তাই বৃষ্টির ছাট রুমে আসছে। দমকা হাওয়া রুমের পর্দাগুলো উঠছে। প্রায় ঘন্টাখানেক ধরে ওরা ড্রিঙ্কস করছে। নেশা প্রায় ধরে ধরে ভাব নিয়াজ উঠে মিউজিক ছাড়লো। এক পর্যায়ে সায়র বলল, পালের গান ছাড়ছোস শালা? বাংলা খাই না তো কি হয়েছে, মদ খেলে বাংলা গান চলবে। কি গান? ডিপ জলের গান চালাবো মামা, ডিপ জলের আগুন গান। ওকে। বলেই গান ছাড়লে নিয়াজ। এই গান ছেড়ে সবাই উড়াধুরা ডান্স শুরু করলো। শিহাব ও আয়াজকে উঠতে হলো, ওরাও ডান্স করছে। হঠাৎের মধ্যে আয়াজের রোদেলার কথা মনে পড়লো। ওদিকে রোদেলার রুমে বিছানায় বসে আছে, হাঁটু ভেঙে মাথা ঠেকে। বিদ্যুৎ চমকানির শব্দে 10 মিনিট হয়ে ঘুম ভেঙেছে রোদেলার। বিদ্যুৎ চমকালে রোদেলা খুব ভয় পায়, তাই রোদেলা ঘুমাতে পারছে না। রোদেলা শিহাবকে কল দিল। শিহাব ওর রুমে ফোন চার্জ দিয়ে রেখেছে। যেহেতু রোদেলা আয়ানের সাথে ঘুমায়, তাই শিহাব চিন্তামুক্ত। কিন্তু রোদেলার তো ঘুম ভেঙে গেছে। সেই সময় থেকেই বাবাকে কল দিচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। অগত এক প্রকার বাধ্য হয়ে আজকে কল দিল রোদেলা। আজের রোদেলার কথা মনে হতে ফোন হাতে নিয়েছিল। ভাবলো কল করবে, কিন্তু আবার ভাবলো রাত 2টা বাজে, এখন রোদেলা নিশ্চিত ঘুমাচ্ছে। এত রাতে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না ভেবেই মোবাইল রাখতে যাবে, অমনি রোদেলার কল এলো। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো একটা নাম, সানশাইন। হঠাৎ রোদেলার কল দেখে আয়াজ বাইরে যেয়ে দেখলো বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ঝড় বৃষ্টি। সবার থেকে জরুরি কলের কথা বলে একটু রুমের বাইরে যেয়ে কল রিসিভ করলো আয়াজ। মুনতাসির সাহেব। ওই পাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে রোদেলার ডাক শুনে হৃদয় প্রশান্তিতে ভরে উঠল আয়াজের। নিজের অজান্তেই খুবই হাসকি টোনে বলল, আমার খুব ভয় করছে, বাবাকে বলবেন একটু আসতে, আমি বাবাকে কল করেছি। আর বলতে পারলো না রোদেলা। রোদেলাকে থামিয়ে আয়াজ নেশালো কণ্ঠে বলল, তুমি আমাকে অনেক জ্বালাচ্ছ রোদ। রোদেলা স্তম্ভিত হয়ে গেল। আয়াজের নেশালো কণ্ঠের কথাটি শুনে হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। এত সুন্দর বুঝি কারো কণ্ঠ হয়? পুরুষালী ভরাট কণ্ঠটি খাদে নামিয়ে আয়াজ আবারও বলে উঠল, আসছি আমি, ভয় পেও না, আমি আসি তো। বলেই ফোনটা কেটে দ্রুত পায়ে টলতে টলতে নিজের রুমের দরজা নক করলো। খুব জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আয়াজ। রোদেলার প্রতিটা নিঃশ্বাস যেন ফোনের ওপার থেকে শুনতে পাচ্ছে। হৃদয় শিহরণ জাগাচ্ছে রোদেলার আয়াজের নিঃশ্বাসের শব্দ। রুমের দরজায় শব্দ হতে রোদেলা দরজা খুললো। খুলে দেখলো ফোন কানে নিয়ে নিশালো দৃষ্টিতে তাকিয়ে আছে সুদর্শন এক মানব, মুনতাসির চৌধুরী আয়াজ। রোদেলা দরজা খুলে জায়গা করে দিল ভিতরে আসার জন্য আয়াজকে। আয়াজ টলমলো পায় একটু একটু করে রুমে ঢুকলো। আয়ান ঘুমাচ্ছে জুবুতুবু হয়ে, গায়ে কম্বল দিয়ে। রুমের বারান্দায় থাই খোলা, জানালা হালকা খোলা, ভিতরে ঝড়ো হাওয়া ঢুকছে। সফেদ পর্দাগুলো এলোমেলো ভাবে উঠছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বাহিরে প্রচন্ড ঝড় বইছে, সাথে মুষলধারে বৃষ্টি। রোদেলার কেমন যেন করছে মনের ভিতর। আয়াজের দিকে না তাকিয়ে ছুট লাগালো বারান্দার গ্লাস লাগাতে। ঝড়ের আঁচড়ের জন্যে যেতে পারছে না। আয়াজ নিঃশব্দে টলমলো পায়ে রোদেলার পেছন থেকে গ্লাস লাগিয়ে দিচ্ছে। আয়াজের এক গরম নিঃশ্বাস রোদেলার ঘাড়ে পড়ছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আয়াজ। পুরোপুরি গ্লাসটা টানতেও পারেনি এর আগে। রোদেলার ভয়ে সিটিয়ে যাওয়া দেখে হাত দুটো থামলো আয়াজের। আয়াজের বুকে রোদেলার পিঠ ঠেকে আছে। আয়াজের দুহাত রোদেলার দুই দিকে গ্লাসে ধরা। রোদেলা হাঁসফাঁস করছে। আয়াজের কাছে এই অনুভূতিগুলো তো নতুন নয়, তবু কেন এই বাচ্চা মেয়েটার কাছে আসলে কন্ট্রোললেস হয়ে যায় আয়াজ। কত সুন্দর ম্যাচিউর মেয়ে। আয়াজকে একটু ছুঁয়ে দেখার জন্য চেষ্টা করতো নানান অজুহাতে। আয়াজ তাদের থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রেখেছে, কিন্তু রোদেলার হালকা একটু স্পর্শে যেন আয়াজের ভিতর থেকে বেরিয়ে আসে অন্য এক আওয়াজ। দীর্ঘদিনের ক্ষুধার্ত ঘুমন্ত এক পুরুষ সত্তাকে জাগিয়ে দেয় পুচকে মেয়েটি। চুটকি মেরে তাকে এই মেয়েটি বুঝে। এই মেয়েটি একটু মুনতাসির সাহেব বলে ডাকলে যে আয়াজের ভিতরে ঝড় বয়ে যায়। তাকে এই মেয়ে বুঝে? বুঝলে কি এই মেয়ে এত কাঁপাকাঁপি করতো আয়াজের সামনে? মেয়েটা কি বুঝে না ওর এই কম্পমান ছোট্ট দেহ তীর তীর করে কাঁপতে থাকা গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখে আয়াজ বেসামাল হয়ে যায়। ভয়ঙ্কর কিছু করতে চায় মন, কিন্তু এই মেয়েকে একটু ছুঁয়ে দিলে তো লজ্জাবতী লাজুকলতার মতো নিজেকে গুটিয়ে নিবে। আয়াজের বেসামাল স্পর্শ সহ্য করার ক্ষমতা কি আছে এই পুচকি মেয়ের? মনে মনে কথাগুলো ভাবলো আয়াজ। এমন সময় খুব জোরে হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে চিৎকার করে উঠল রোদেলা। পিছন থেকে দুহাত গুটিয়ে পিছন দিয়ে রোদেলাকে নিজের সাথে মিশিয়ে নিল আয়াজের বুকে।
এখন আর হালকা করে নয়, খুব জোরে বুকের সাথে চেপে ধরেছে আয়াজ। হাত দুটি রোদেলার দুই হাত চেপে রোদেলাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বুকের সাথে চেপে ধরেছে আয়াজ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আয়াজ। রোদেলা স্পষ্ট আয়াজের বুকের ঢিপ ঢিপ শব্দ শুনতে পাচ্ছে। অস্বাভাবিকভাবে উঠানামা করছে আয়াজের বুক। রোদেলার নিঃশ্বাস যেন আটকে আসছে, গলা দিয়ে কোনো কথা বের করতে পারছে না। কোনো রকমে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে রোদেলা। আয়াজ সাপের মতো পেঁচিয়ে ধরেছে রোদেলাকে। রোদেলা একটু নড়াচড়া করতে পারছে না, ছটফট করছে। ছাড়ুন প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। এত নাড়াচাড়া করো না, সমস্যা হচ্ছে। ছেড়ে দিলে ভয় পাবে। শান্ত থাকো কিছুক্ষণ, কিচ্ছু করবো না। ধীরে ধীরে আয়াজের নিঃশ্বাস আরো কাছে অনুভব করছে রোদেলা। আয়াজের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে রোদেলার ঘাড়ে। উষ্ণ গরম অনুভব হচ্ছে রোদেলার। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মেয়েটা। কাঁপছো কেন? রোদেলা চুপ, কোনো জবাব নেই। কি জবাব দেবে রোদেলা? কিভাবে বুঝাবে ও এখন কেমন ফিল করছে? এত বড় বড় কথা বলো, এখন এইটুকুন ছুঁতে এই অবস্থা, আবার বলো সংসার করবে। আমার ভয় করছে, ছাড়ুন প্লিজ আমায়। আয়াজ হাতের বাঁধন আলকা করে একটু দূরে সরে দাঁড়ালো। রোদেলাকে ধাতস্থ হওয়ার সময় দিল। হঠাৎ আবার বিকট শব্দে আকাশে বিদ্যুৎ চমকালো। রোদেলা দেরি না করে মুহূর্তে উল্টো ঘুরে আয়াজকে সামনাসামনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আয়াজ যেন পুরাই থমকে গেল। এত জোরে এসে বুকে আছড়ে পড়েছে মেয়েটি। যেমন সমুদ্রের ঢেউ সমুদ্রের তীরের বুকে আছড়ে পড়ে, যেমন সমুদ্র এসে মিশে যায় তীরের সাথে, রোদেলাও ঠিক তেমনি আয়াজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে গেল। আয়াজের হাত দুটো আপনা আপনি রোদেলার পিঠে উঠে গেল। এমন কেন ফিল হচ্ছে? আয়াজের ড্রিঙ্ক করেছে তাই? কিন্তু ও তো মাতাল হয় না আজকে। তাহলে ওর চোখে, ওর শরীরে কিসের এত নেশা? 36 বছর বয়সী জীবনে কোনো মেয়েকে বুকে তেমন অস্বস্তি লাগেনি আগে আয়াজের। তমাও তো ধরতো। অতি ঘনিষ্ঠ মুহূর্তে ও আয়াজের অস্থির লাগেনি। স্বাভাবিক উত্তেজনা বা আরেকটি শরীরকে পাওয়ার জন্য একটা পুরুষের যে আকুতি হয় তাই ছিল। কিন্তু আজ এমন কেন হচ্ছে? যেন পুরো শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে এমন মনে হচ্ছে। নিজের জন্য শতভাগ বৈধ জেনেও তাকে ছোঁয়া যাবে না, এই জন্যে কি? নাকি 36 বছর বয়সী পুরুষের এক কিশোরী মেয়েকে নিজের বক্ষে পেয়ে তার উন্মাদনা হচ্ছে? নাকি দীর্ঘদিন নারী ছোঁয়ার বাইরে থাকার জন্যে? নাকি রোদেলার মতো নিষ্পাপ মেয়েকে তার বুকে পেয়ে মন অস্থির হচ্ছে একটু ছোঁয়ার জন্যে? এসব ভাবতে ভাবতে হুঁশ ফিরল আয়াজের। নিজেকে নিজে উত্তর দিল, হয়তো ড্রিঙ্ক করেছে, মাতাল হয়েছে, নেশা চলেছে মস্তিষ্কে, আর ভাবতে পারছে না আয়াজ। এদিকে রোদেলার চুলের বেলি ফুলের গন্ধে যেন সারা ঘর মম করছে। নাক টেনে রোদেলার চুল থেকে বেলি ফুলের সুবাস নিল আয়াজ। রোদেলা কেঁপে উঠল। কেঁপে আয়াজকে আর একটু জড়িয়ে ধরলো। হঠাৎ কি করছে ভেবে হাতের বাঁধন আলগা করলো আয়াজ। রোদেলাকে টেনে নিজের বুক থেকে একটু দূরে দাঁড় করালো। নিজেকে কন্ট্রোল করার জন্য দৌড়ে গিয়ে জানালার গ্লাস লাগালো, বারান্দার থাই লাগালো, লাগিয়ে বলল, শুয়ে পড়ো, আমি আছি, ভয় নেই। বলেই ওয়াশরুমে দৌড়ে গেল। রোদেলা কিছু না ভেবে জিজ্ঞাসা করে বসলো, কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। আসবে? অসভ্য চরিত্রহীন লোক। মনে মনে বিড়বিড় করে গালি দিতে লাগলো। আয়াজ হঠাৎ পিছনে ঘুরেই বলল, যদি অসভ্য চরিত্রহীন হতাম তাহলে তুমি বুঝতে। রোদেলা থতমত খেয়ে গেল লজ্জায়। খাটে উঠে শুয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমাতে গেল। ঘুম কি আজ আর ধরা দিবে রোদেলার চোখে? এপাশ ওপাশ করতে লাগলো মেয়েটি। ওদিকে আয়াজের অবস্থা নাজেহাল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে নিজে কন্ট্রোল করছে। সব ওই মেয়েটির জন্য। মেয়েটি কি জানে বেসামাল আয়াজ ঠিক কতখানি কষ্ট পাচ্ছে? জানলে কি এমন হুটহাট তার কাছে চলে আসতো? বেসামাল মনকে কত কষ্টে কন্ট্রোল করছে আয়াজ। আর মুনতাসির সাহেব কত কষ্ট পাচ্ছে যদি রোদেলা জানতো তাহলে কি এমন করতো? মনে মনে ভাবছে আয়াজ। এদিকে ব্ল্যাঙ্কেটের নিচে ছটফট করছে রোদেলা। আজ কেন এমন মনে হচ্ছে যেন শীত দ্বারা বেয়ে কোনো শীতল ঝর্ণা বয়ে যাচ্ছে। ছটফট করছে মন। শরীরে কোথাও যেন খুব ব্যথা অনুভব হচ্ছে রোদেলার। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ জোরে চাপ দিয়ে রেখেছে। কেন এমন ভয়ঙ্কর তার ভালোবাসার পুরুষের স্পর্শ? আয়াজ চুলে একটা নাক ডুবিয়েছিল বলে রোদেলার যে কম্পন সৃষ্টি হয়েছিল, কই অন্য কেউ চুলে হাত দিলে তো এমন হয় না। মুনতাসির সাহেব স্পর্শ করলে এমন লাগে কেন? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো রোদেলা। এদিকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা করছে আয়াজ। মনে মনে হাসছে পুচকি একটা মেয়ে। রোদেলা তার পিচ্চি বইয়ের সংস্পর্শে আসলে এমন পাগল হয়ে যাবে আয়াজ কোনোদিন ভাবতেও পারিনি। এই মেয়ে তাড়াতাড়ি বড় হয় না কেন? নিজেকেই নিজে বলছে আয়াজ আর হাসছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।